অর্থনৈতিক নীতি ও ব্যবসার ভবিষ্যৎ, বাংলাদেশ কোন পথে? গত ১.৫ দশকে আমাদের দেশের অর্থনীতি এবং সার্বিক অর্থব্যবস্থাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে সিস্টেম্যাটিক্যালি। এর একটা ছোট্ট উদাহরণ হচ্ছে বেসিক ব্যাংক ও হলমার্ক গ্রুপের কাহিনী। আমাদের সবার আশা করি মনে আছে। এই দুইটি স্ক্যাম থেকে, শুধুমাত্র এই দুইটি স্ক্যাম থেকে লুট হয়েছে প্রায় ৯,০০০ কোটি টাকারও বেশি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে গঠিত হয় হোয়াইট পেপার কমিটি, যার কাজ ছিল মোটা দাগে গত ১.৫ দশকে যত অর্থনৈতিক স্ক্যান্ডাল স্ক্যাম হয়েছে তার উপর এবং বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার উপর একটি তদন্ত রিপোর্ট করা এবং এটি প্রকাশ করা। এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে গত ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছরে অন্তত $১৬ বিলিয়ন করে পাচার হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ২৩ লক্ষ কোটি টাকারও বেশি। এর থেকে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের অর্থনীতিটা কোন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, ডেপটা কতটুকু। ২৩ লক্ষ কোটি টাকা আসলে কত বড় একটা পরিমাণ, এ সম্বন্ধে আমরা হয়তো বা ক্লিয়ার সেন্সে, একটা ওপেন আইতে আসলে আমরা চিন্তাও করতে পারি না যে এই পরিমাণটা আসলে কত বেশি। ৫ আগস্ট অভ্যুত্থানের পরে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার মোটা দাগে একটি ভঙ্গুর অর্থব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। যে অর্থনীতি যদি অভ্যুত্থান নাও হতো, শেখ হাসিনার পতন যদি নাও হতো, সেক্ষেত্রেও কয়েক মাসের মধ্যেই হয়তো বা কলাপস করতো। এটা বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন সময় অভ্যুত্থানের আগে এবং পরে বিভিন্ন সময় বলেছেন। দেশের প্রতিটি সেক্টরের মতো অর্থনীতি এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি খাতকে সিস্টেম্যাটিক উপায়ে নষ্ট করা হয়েছে। ঋণ খেলাপি ও খেলাপি ঋণের পরিমাণ প্রতি বছর বহুগুণে বেড়েছে। ব্যবসায়িক খাতে বিশেষ কিছু কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে এবং মার্কেটে একটি মনোপলি সৃষ্টি করা হয়েছে। অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের মাধ্যমে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে। ফিসক্যাল রিয়ালিটির কথা চিন্তা না করে ব্যাংকগুলোতে ইচ্ছা মতো টাকা ছাপিয়ে পাঠানো হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে। বিভিন্ন গ্রোথ সেক্টর এবং গ্রোথ ইন্ডিকেটরকে বাড়িয়ে দেখানো হয়েছে, জিডিপিকে বাড়িয়ে দেখানো হয়েছে, যেন অর্থনৈতিক উন্নয়নের একটি ফেক মডেল আমাদের সামনে দেখানো যায়। আমরা দেখেছি বিদেশি এমপিরা পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম থেকে টাকা লুট করে নিয়ে গেছে। এছাড়া আরও নানান অপকর্ম রয়েছে এবং এর পুরোটাই হয়েছে সরকারের সর্বোচ্চ মহল, সর্বোচ্চ ব্যক্তির সরাসরি দিক নির্দেশনায়। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে অর্থনীতিকে ট্র্যাকে আনার চেষ্টা করে যাচ্ছে। বৈদেশিক সাহায্যের কথাও এক্ষেত্রে আমরা শুনছি, কিন্তু ভিজিবল পরিবর্তন এখনও হয়তো বা একটু দূরে। ব্যাংকগুলোর ভগ্নদশা থেকে উত্তরণ সেভাবে সম্ভব হয়নি। বাজারে এখনও অস্বস্তি আছে, বাজারে এখনও পুরোপুরিভাবে আস্থার সংকট রয়েছে। ঋণের সুদ বাড়ানোর কারণে প্রাইভেট সেক্টর সংকুচিত হওয়ার পথে রয়েছে ও আনএমপ্লয়মেন্ট বাড়ার মতো একটি সিচুয়েশন তৈরি হয়েছে। ইনফ্লেশন এখনও ২ অঙ্কের ঘরে রয়েছে। এফডিআই এর পরিমাণ খুব বেশি বাড়েনি। জ্বালানি সংকট আছে মার্কেটে একটি মোটা দাগে আস্থার সংকট। এসব সংকটের মাঝে সম্ভাবনাও রয়েছে। ইকোনমিকে ডাইভার্সিফাই করার প্রচেষ্টা আছে। এফডিআই বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে। এর বাইরে জবাবদিহিতামূলক একটি ফিসক্যাল রিয়ালিটি, একটি ফিসক্যাল সিস্টেম নিয়ে আসার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি আছে, যেটি গত ১৫ বছরে আমরা প্রতি বছর নিত্যপণ্যের বাজার বাড়তেই দেখেছি। এই প্রথমবার আমরা একটি স্থিতিশীল নিত্যপণ্যের বাজার হয়তোবা দেখতে পাচ্ছি। সংকট আছে একটি নির্বাচন নিয়ে, ট্রানজিশন অফ পাওয়ার নিয়ে এবং পরবর্তীতে একটি স্টেবল গভর্নমেন্টের উপর এই ফিসক্যাল রিয়ালিটির প্রেশার কী পড়বে, ইম্প্যাক্ট কী পড়বে, এসব নিয়েও। খুব স্বাভাবিক নিয়মেই একটি নির্বাচিত সরকারের সাথে দেশি ও বিদেশি পক্ষগুলো হয়তোবা একটি বেশি বোঝাপড়ার মাধ্যমে কাজ করার জন্য কমফোর্টেবল হবে। হয়তো কিছু ইন্ডিকেটরও ভালোর দিকে আগাবে, কিন্তু নির্বাচনী এজেন্ডা অনুযায়ী প্রমিসেস টু ডেলিভার হয়তোবা সকল কিছু একটি নির্বাচিত সরকার করতে পারবে না। কারণ যে প্রমিস নিয়ে তারা ক্ষমতায় আসবে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কারণে কিছু আনপপুলার ডিসিশনস তাদেরকে নিতে হবে। চাপ থাকবে বিরোধী পক্ষেরও, তার উপর থাকবে কঠিন ফিসক্যাল পলিসি প্রয়োগের একটা চাপ। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমেই আমি স্যারকে দিয়ে শুরু করছি। জাভেদ স্যার, আপনার কাছে ব্রিফলি আমি তিনজনের কাছে ফার্স্ট রাউন্ডে একটা করে প্রশ্ন রাখবো। স্যার, বর্তমান প্রেক্ষাপটে আপনি বাজার পরিস্থিতি এবং সার্বিক অর্থনীতিকে ব্রিফলি কিভাবে দেখছেন? ধন্যবাদ আমাকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমান সময়ে অর্থনৈতিক পরিস্থিতি কেমন, তো দেখেন গত কয়েক বছরের রমজানের সাথে যদি এই বছরের রমজানকে কম্পেয়ার করেন, তো
আমি বলবো যে আমরা আশার দিকটাই বোধহয় বেশি দেখতে পাচ্ছি। তো আমরা যদি বলতে চাই যে মূল্যস্ফীতির কথা, মূল্যস্ফীতিও মোটামুটি আওতার মধ্যে রয়েছে। তবে সরকারকে আরো পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন তাদের যে টার্গেট যে মূল্যস্ফীতিকে 7 থেকে 8% নামিয়ে নিয়ে আসার, তার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগগুলো গ্রহণ করা দরকার। তো এর জন্য সরকারকে মনিটারি পলিসি পার্সপেক্টিভে যেমন চিন্তা করতে হচ্ছে, এট দ্য সেম টাইম ফিসকাল পলিসি পার্সপেক্টিভেও চিন্তা করতে হবে। শুধুমাত্র মনিটারি পলিসি দিয়ে, যেমন ধরেন যে শুধু আমরা যদি বলি যে মানি সাপ্লাইকে কন্ট্রোল করে আমরা ইনফ্লেশনকে কন্টেন করতে যাব, এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে। আবার অন্যদিকে আমরা যদি চিন্তা করি যে না, গভর্নমেন্ট স্পেন্ডিং আমরা বাড়াবো, সেটাও আসলে পুরোপুরি একদিক থেকে সম্ভব না, কারণ গভর্নমেন্টের তো আয়ের উৎস কোথায় সেটাও দেখতে হবে। তো সব মিলিয়ে গভর্নমেন্টের সামনে চ্যালেঞ্জ আছে, বাট আমি এখন পর্যন্ত যা দেখছি ভালোই চলছে। গভর্নমেন্টের সামনে চ্যালেঞ্জ আছে, কিন্তু গভর্নমেন্টকে আরো অপটিমাল পলিসি নিয়ে আসতে হবে, যেখানে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, এদের একটা অপটিমাল মিক্সিং, আমি একটা ওরকম ফ্রেমওয়ার্ক আশা করছি গভর্নমেন্টের সাইড থেকে। ধন্যবাদ স্যার। রবি ভাই, আপনি হোয়াইট পেপার কমিশনে ছিলেন, তো এই সম্পর্কে আপনি একটু আমাদেরকে অবহিত করেন যে আসলে কি নিয়ে কাজ করেছেন এবং মূল লক্ষ্যটা কি ছিল। রিপোর্ট প্রকাশ হওয়ার পর এখনো পর্যন্ত আসলে আমরা খুব বেশি দৃশ্যমান কর্মকাণ্ড দেখতে পাইনি রিপোর্ট নিয়ে। তো এই ব্যাপারে আপনি আমাদেরকে একটু অবহিত করবেন প্লিজ। ধন্যবাদ। সবার প্রথমে বলি আমি কমিটিতে ছিলাম না, তবে হ্যাঁ আমি এটার যে প্রিপারেশন প্রসেস, হ্যাঁ সেটা কমিটির একজন মেম্বারের সঙ্গে আপনি কাজ করেছেন, ইফ আই এম নট রং। আমি একজন মেম্বারের সাথে কাজ করেছি এবং একই সাথে বেশ কিছু কনসালটেশন যে ইভেন্ট হয়েছিল সেটাতেও আমি পার্টিসিপেট করেছিলাম। সো এই প্রসেসটার মধ্যে কিছুটা সংশ্লিষ্টতা ছিল। তো হোয়াইট পেপার রিপোর্টটা এসছে, হোয়াইট পেপার থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সর্ট অফ যখন আমরা এটা তৈরি করা হয়েছে তখন এটা সর্ট অফ যে আগের গভর্নমেন্ট থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট কি ইনহেরিট করেছে সেই সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট। সো যদি কোনো জায়গায় ঠিকভাবে পারফর্ম না হয়ে থাকে তাহলে সেটা কেন হয়নি, ওইটার মেকানিজম কী ছিল, ওইটার সামারিটা হোয়াইট পেপারে আসছে। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য হোয়াইট পেপার। হোয়াইট পেপারের এইটা লক্ষ্য ছিল না যে একদম কংক্রিট রেকমেন্ডেশনস দেওয়া, মূলত সমস্যাটার গতি প্রকৃতিটা বোঝা এবং কেন ওইটা ওইভাবে হলো সেই মেকানিজমটা বোঝা। আচ্ছা, তার পরবর্তীতে কিন্তু আরেকটা বেশ ভালো রিপোর্ট হয়েছে, যেটা হচ্ছে টাস্ক ফোর্স অন রি-স্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি। সো এই রিপোর্টটার মূল উদ্দেশ্য ছিল যেটা হচ্ছে যে বিভিন্ন দিকে কী ধরনের পলিসি মেজার্স নেওয়া যায় যেটাতে আমাদের ইকোনমিটাকে আমরা নতুনভাবে রিজুভিনেট করতে পারবো। সো এখানেও অনেকগুলো ভালো ভালো পলিসি প্রেসক্রিপশনস আছে। কমিটি যদিও বলছেন যে এগুলো অনেকটাই লো হ্যাঙ্গিং ফ্রুট, তবে এখানে মোটামুটি সব ধরনের মেজার্সও আছে, যে শর্ট থেকে মিডিয়াম টু লং টার্ম। তবে যেটা জাভেদ ভাই বললেন যে ওয়ান অফ দ্য কি আমি বলবো যে এখন পর্যন্ত পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে যে ইনফ্লেশনটাকে এখন পর্যন্ত কন্টেইন করা গেছে। তবে আপনি আপনার সূচনা বক্তব্যে যেটা বললেন যে যে চ্যালেঞ্জেস এগুলো কথা বললেন এগুলো কিন্তু আছে। তবে এখন আমি বলবো যে বর্তমানে সরকারের সামনে কিন্তু একটা বড় যে টাস্ক সেটা হচ্ছে আমাদের যে পরবর্তী ফিসক্যাল ইয়ারের যে বাজেট প্রিপারেশন, এবং সেইটাকে তৈরি করার ক্ষেত্রে আমি বলবো যে এই হোয়াইট পেপার যেই ইয়েটা আছে এবং টাস্ক ফোর্স রিপোর্ট, এই দুটো খুব শক্ত এবং ভালো ভূমিকা রাখতে পারে যে আমাদের আসলে কোন দিকে যাওয়া উচিত। কারণ এখন যেটা হচ্ছে যে আমরা এমন কিছু প্রবলেম নিয়ে ইকোনমিতে ডিল করছি, এগুলো কিন্তু ওভারনাইট সলিউশনস হয় না। যেমন যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলে তখনও কিন্তু বলা হয়েছে যে আমরা যদি এখন ইনফ্লেশন কন্ট্রোল মেজারগুলো নিই, এটা রিফ্লেকশন হতে হতে কিন্তু 6 মাস 7 মাস লাগবে। এবং মোটামুটি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে 6 মাস 7 মাস পরে এখন কিছুটা এফেক্ট আসছে। এখন সিমিলারলি এটা আপনি যদি বলেন এফডিআই এর ক্ষেত্রে, বিজনেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে, সেটাও একই জিনিস। যেমন আপনি দেখবেন এক্সপোর্টের একটা ডেটা এটা আসছে যেটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, যে এটা আমাদের অন্য বছরের আগের বছরের তুলনায় এখনকার আমাদের প্রোগ্রেসটা ভালো। এটার একটা কারণ হচ্ছে কিন্তু যে যখন এই এক্সপোর্টের রিসিপ্টসগুলো রিয়েলাইজ হয় সেটা হতে হতে একটা ল্যাগিং পিরিয়ড থাকে। সো কখনো 4 মাস 5 মাস 6 মাস এরকম সময়ও লেগে যায়। সো অগাস্টের পরবর্তীতে যেই সময় যে বিজনেস ডিসরাপশন হলো সেটার অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কী হয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে
সেটা বুঝতে বুঝতে কিন্তু আমাদের আরো কয়েক মাস চলে যাবে। এখন আমরা যেটা দেখছি সেটাতে আমরা পুরোপুরি সেই রিফ্লেকশন পাচ্ছি না। তবে গুড থিং ইজ যেভাবে চেষ্টা করা হচ্ছে, আই থিঙ্ক বিজনেস ক্লাইমেটটাকে স্টেবিলাইজ করার জন্য দ্যাট উড বি দ্য কি ইন দ্য নেক্সট ফিউ ডেজ, বাট ইটস নট এন ইজি টাস্ক এবং এটা একদিনের ব্যাপার না, ইট উইল টেক টাইম। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। রুচি ভাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ফিনান্সিয়াল বলেন, ইকোনমিক বলেন বা বিজনেস ইনস্টিটিউশনগুলোর মধ্যে যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে হয়, বিডা হ্যাজ গট দ্য টপ প্রায়োরিটি। তো বিডা প্রতি যে নজরটা দেয়া হয়েছে, আপনার কাছে কেন মনে হয় যে এটা টপ প্রায়োরিটি পেলো এবং বিডা আসলে তার কাজগুলোকে কিভাবে এগিয়ে নিচ্ছে, এবং হোয়াটস দ্য ডিফারেন্স ফ্রম দি প্রিভিয়াস রিজিম অ্যান্ড দিস গভর্নমেন্ট? হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। জাভেদ ভাই, রবি ভাই দুজন এখানে এসেছেন রোজার মধ্যে, তো এই জন্য ধন্যবাদ। অনেক বড় কোয়েশ্চেন, অনেক ধাপে ধাপে এটার আনসার দেওয়া লাগবে, বাট আমি শুরু করি, তারপরে রাউন্ডগুলোতে অলসো আই ক্যান অ্যাড। আমি যেটা করব, কারণ এটা তো আমরা ফাইন্যান্স, ইকোনমি এগুলা বিষয় নিয়ে কথা বলছি, যারা দর্শক আছে ওদের জন্য মাঝে মাঝে বোঝা একটু কষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করবো হচ্ছে যে আমাদের ছোট ছোট এক্সাম্পল বা রেলিভেন্ট টাইপের টপিক দিয়ে কম্প্যারিজন করতে হলে সুবিধা হবে। আমি যদি একজন পুরা লেম্যান হিসেবে চিন্তা করি, আমাদের ইকোনমিটাতে দুইটা ভাগ থাকে আসলে। একটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল ব্যালেন্স, একটা হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স। সোজা হিসেবে আচ্ছা, এক্সটার্নাল ব্যালেন্স কি আর ইন্টারনাল ব্যালেন্স কি? ধরেন আমরা 4 জনের একটা ফ্যামিলি, তো আমাদের 4 জনের একটা ফ্যামিলি চালাতে নিজেদের যে খরচ সেটা হচ্ছে ইন্টারনাল ব্যালেন্স, নিজেদের ফ্যামিলির মধ্যে খরচ। আর আমরা এই ফ্যামিলি হিসেবে কথার কথা ওই পাশের আরেকটি ফ্যামিলিকে কোনো কিছু দিলাম, তাদেরকে কিছু পেলাম, এই জিনিসটা হচ্ছে এক্সটার্নাল ব্যালেন্স। এসেনশিয়ালি এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির যে ইন্টারাকশন। এখন আমরা প্রথমে এক্সটার্নাল দিয়ে শুরু করি। সো এক্সটার্নাল ব্যালেন্স বা একটা ব্যালেন্স শিট যখন কেউ করে, আমাদের ইকোনমিটা না আসলে খুবই সিম্পল। আমরা এক্সপোর্ট করি কি? আমরা এক্সপোর্ট করি প্রাইমারিলি গার্মেন্টস, এবং আমাদের এক্সপোর্ট থেকে আমরা বড় অঙ্কের একটা টাকা পাই। এর বাইরে আমাদের আরেকটা এক্সটার্নাল ব্যালেন্স ইনফ্লো হয় রেমিটেন্স। আমাদের যেসব মানুষজন বাইরে আছে তারা আমাদেরকে টাকা পাঠায়, রাইট? এটাই কিন্তু আসলে আমাদের এই দুইটা এলিমেন্টই হচ্ছে আমাদের এক্সটার্নাল ব্যালেন্স থেকে মেজরিটি অফ দি ইনফ্লো। আর আমাদের আউটফ্লোতে কোথায় যায়? আসলে আমরা এই যে এক্সপোর্ট করি স্পেশালি গার্মেন্টস, এটার জন্য আমাদের অনেক র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হয়, এটার একটা টাকা বাইরে যায়, এবং আমাদের এই বিজনেসগুলো চালানোর জন্য আমাদের অনেক এনার্জি ইম্পোর্ট করা লাগে। সো এটা হচ্ছে আমাদের আউটফ্লো। সো একটা সেম টাইম আপনি দেখবেন এই প্লাস মাইনাস করে ইউজুয়ালি আমাদের আসলে ইম্পোর্টটাই একটু কম্পারেটিভলি বেশি থাকে। আচ্ছা, এই যখন প্লাস মাইনাস একটা ব্যালেন্স শিটে হয়, তখন যে গ্যাপটা থাকে, এই গ্যাপটা ফিল আপ করতে হয় আসলে আপনার হয় লোন, এইড অথবা এফডিআই। তো এই জন্য আপনার যখন আপনি একটা দেশের একটা এক্সটার্নাল ব্যালেন্স করবেন, যখনই আপনার গ্যাপ থাকে, এফডিআই বিকামস আ ভেরি ক্রিটিক্যাল কম্পোনেন্ট। সেটা হচ্ছে এক নাম্বার কারণ কেন আমার মনে হয় এফডিআইতে আসলে আমাদের এখনই নজর দেওয়া দরকার। এটা গেল এক্সটার্নাল। এখন আসে ইন্টারনাল। ইন্টারনাল ব্যালেন্স কি? আমার এই যে ফ্যামিলি বা আমার দেশ চালাবো, আমার এই জন্য ইন্টারনাল কিছু খরচ লাগবে। আচ্ছা, এই খরচটা যে আমি চালাবো, এই জন্য আমার নিজেরও কিছু আহরণ দরকার, সেটা হচ্ছে আমরা ট্যাক্স থেকে পাই। আমরা সবাই জানি আমাদের একটা নাম্বার, শেমফুল নাম্বার হচ্ছে আমাদের ট্যাক্স অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। সো তার মানে হচ্ছে আমরা যে টাকাটা নিজেরা আহরণ করি সেটা এনাফ না আমার যে এক্সপেন্স আছে ইন্টারনাল সেটা চালানোর জন্য। এটাও আসলে এখন যদি আমি গ্যাপ কভার করতে চাই, আমার হয় লোন লাগবে, না হয় আমার এইড লাগবে, না হয় আমার অন্য কোনো সোর্স থেকে আমার টাকা নেওয়া লাগবে। অথবা আরেকটা বিরাট ফ্যাক্টর হতে পারে, আমি যদি এফডিআই এর থেকে আমি যে এখানে কর্মসংস্থানগুলো সৃষ্টি করছি, আমি এখানে যে চাকরিগুলো সৃষ্টি করছি, এদের থেকে যেই ট্যাক্সে বা আমার কর আহরণে আমার যেই বৃদ্ধিটা পাবে, সেটা একটা ইনডাইরেক্টলি আমার এখানে ইম্প্যাক্ট করতে পারে আমার ইন্টারনাল ব্যালেন্সে। সুতরাং আপনি যদি আমাদের ইকোনমির এক্সটার্নাল ব্যালেন্স শিট দেখেন বা ইন্টারনাল ব্যালেন্স শিট দেখেন, দুই দিক দিয়ে আসলে আমাদের এফডিআইটা এখন বিকামস ভেরি ভেরি ট্রিকি। সো এই কারণে আমার মনে হয় যে এফডিআই এর উপর আমাদের এত ফোকাস, এটা হলো এক। দুই, আমি বলবো যে আমাদের সামনে আপনি সামনের পথ যদি দেখেন, আমাদের তো অনেক অ্যাসপিরেশন আছে এলডিসি গ্র্যাজুয়েশন করা, আমরা একেবারেই নিম্ন আয়ের দেশ থেকে একটু উপরের দিকে যাব এবং এর বিষয়টা নিয়ে কথা হবে। তখন গিয়েও কিন্তু আমরা এখন যে লোনগুলা পাই, সেই লোনগুলো উইল বিকাম এক্সপেন্সিভ। কারণ আমাদেরকে বুঝতে হবে, আমরা এখন এলডিসি একটি কান্ট্রি হওয়ার কারণে আমরা এখন লোনের সাথে একটা গ্রেস পিরিয়ড পাই, যে গ্রেস পিরিয়ডটা আসলে আমাদেরকে লোনটা শোধ করার জন্য একটা এক্সটেন্ডেড পিরিয়ড দেয়।
যখন আপনি এই গ্র্যাজুয়েশনটা করবেন তখন কিন্তু এই গ্রেস পিরিয়ডটা কমে যাবে। সো গ্রেস পিরিয়ডটা কমার মানে হচ্ছে তখন লোনস উইল স্টার্ট অলসো গেটিং মোর অ্যান্ড মোর এক্সপেন্সিভ। তখনও এই জন্য এফডিআই বিকামস আ ভেরি ভেরি ভাইটাল ফ্যাক্টর in this entire ecosystem of external balance and internal balance. So এই দুই তিনটা কারণ মিলিয়ে আমার কাছে মনে হয় যে এফডিআইটা কেন এত ইম্পর্টেন্ট, এবং ওইটা যেহেতু বিডা একটি অর্গানাইজেশন যে এটা আসলে দেখে বা দেখাশোনা করে, এই জন্য আমার মনে হয় বিডার রিফর্ম বলেন বা বিডার চেঞ্জেস বলেন বা বিডার অ্যাকশনস গুলো আর ভেরি ভেরি রেলিভেন্ট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। সেটা হচ্ছে কনটেক্সট। বিডা কি করছে এটা আসলে অনেক বড় একটা আনসার হয়ে যাবে। আমি খুবই সংক্ষেপে বলি, আমি পরের রাউন্ডগুলোতে আবার কাভার করবো কিছু কিছু। আমি যেটা বলবো যে আমাদের মূল প্রথম যে কাজটা আমাদের করা দরকার ছিল, আমাদের পাবলিক প্রাইভেট কনসালটেশন এই স্পেসটাতে অলওয়েজই একটি গ্যাপ ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আমার মনে হয় আমাদের বিগত সরকার বা বিগত কয়েক বছরে যখনই আমরা প্রাইভেট সেক্টর কনসালটেশন বলতাম তখনই এটা হয়ে যেত বড় 3-4টা বিজনেসের সাথে কথা বলা। কিন্তু আমাদের দেশের ওভারঅল বিজনেস ইকোসিস্টেমে তো আসলে অনেক অনেক ক্ষুদ্র বিজনেস, মাঝারি বিজনেস, বড় বিজনেস হয়েছে। তো এই ফুল হোলিস্টিক পাবলিক প্রাইভেট কনসালটেশন আমরা আসলে ওভাবে কোনোদিন করতে পারিনি বা করিনি। তো আমরা আসার পর যেটা করি, আসলে আমরা অনেকের সাথে কথা বলি। তো কথা বলে আমরা 5টি মূল প্রবলেম আমরা আইডেন্টিফাই করি। আমার যদি এখন মনে থাকে 5টা, তো একটা হচ্ছে যেমন মনে করেন করাপশন একটা চ্যালেঞ্জ, অ্যাক্সেস টু রিসোর্সেস, আমাদের যে রিসোর্সগুলো আছে সেটা একটা চ্যালেঞ্জ, পলিসি কন্টিনিউইটি একটা চ্যালেঞ্জ আমাদের, এরকম আরও পলিসি কন্টিনিউইটি এরকম থাকে না আমাদের আর কি, এটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ। এরকম 5টা বড় বড় প্রবলেম আমরা আইডেন্টিফাই করি এরকম 200-র অধিক বিজনেস অন্টারপ্রিনিয়র্স এদের সাথে কথা বলে। তো এখন ওই 5টি চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা যেটা করেছি, এবং এটা আমাদের অ্যাকচুয়ালি বিডার ওয়েবসাইট, দিস ইজ পাবলিক। আমরা আরেকটা জিনিস আমরা বিশেষ করে ইজ টু বি ট্রান্সপারেন্ট টু দ্য পিপল, সো এটা আমাদের লাইফ। হোয়াট উই হ্যাভ ডান ইজ আমরা 6 মাস এবং 9 মাস, এই 6 মাস থেকে 9 মাসের আমরা একটা টাইম লাইনে কি কি জিনিস আমরা এখান থেকে সলভ করব বা কি কি রোডম্যাপ দিতে পারবো, এটা একটা ক্লিয়ার কমিউনিকেশন আমরা করে দিই। তো ওই অ্যাকশনস বা ওই অ্যাক্টিভিটিসগুলো টার্গেট করি আমরা এখন আগাচ্ছি। তার মধ্যে আমি যদি একটা খুবই ছোট এক্সাম্পল দিয়ে এই রাউন্ডটা শেষ করি, আমাদের একটা পয়েন্ট ছিল আমাদের ফরেন লোনস পাওয়া এবং ইনফ্লো পাওয়াটা খুবই কষ্টসাধ্য একটা জিনিস। এখন যখন একটা বিজনেস আসে, যদি বা কোনো একটা বিজনেস প্রপোজাল আসে, কালকেই আমার টেবিল ইনফ্যাক্ট একটা বিজনেস প্রপোজাল ছিল, সেখানে একটা লোন চাচ্ছি আমরা। তো এই লোনের যে অ্যাপ্রুভাল প্রসেসটা সেটা অনেক দেরি হয়ে যায়, ততদিন আসলে লোনটা আমরা আসলে আর পাওয়ার মতো অবস্থায় থাকি না। তো এটা সলভ করার জন্য আমরা একটা জিনিস যেটা করেছি, এটাকে বলা হচ্ছে কো হাউজিং, বা একটা জায়গায় আপনার আসলে বিভিন্ন অর্গানাইজেশনকে একসাথে নিয়ে আসা। তো বাংলাদেশ ব্যাংকের 2জন ডিসিশন মেকিং অথরিটি আছে, এরকম 2জন মানুষকে আসলে এখন আমরা বিডাতে সার্বক্ষণিক আমাদের সাথে অফিস করাই। তো উনাদের কাজ হচ্ছে যখনই কোনো এরকম বিজনেস বাইরে থেকে আসবে এরকম একটা লোনের প্রপোজাল, উনারা উনাদের লেভেল থেকে অলরেডি একটা ডিসিশন দিয়ে দিতে পারবেন যে এটা আসলে লোন পাওয়ার জন্য কি কি করা লাগবে। এবং আমরা থ্রেশহোল্ড দিয়ে দিয়েছি, একটা সার্টেন থ্রেশহোল্ড পর্যন্ত ওই অ্যাপ্রুভালটা আসলে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অ্যাপ্রুভাল পর্যন্ত যাওয়া লাগবে না, বিডার চেয়ারম্যান পর্যন্ত ওই অ্যাপ্রুভালটা উনি নিজেই দিয়ে দিতে পারবেন। এটাতে আসলে অনেক ত্বরান্বিত হবে তার লোন প্রসেসটা। এবং এর উপরে যদি একটা থ্রেশহোল্ড হয়, আমাদের ওই বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল কর্তৃক প্রতি মাসে একটি মিটিং হয়, সেই মিটিংয়ে অ্যাপ্রুভালে পাঠানো হয়। ওই মিটিংয়ে বসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে বিডার চেয়ারম্যানও থাকে, ওই মিটিংয়ে ডিসিশন হয়ে যায় যে আসলে একে কি লোন দেওয়া যাবে নাকি যাবে না। তো এই প্রসেসটা আগে দেখা যেত 3 থেকে 4 মাস লেগে যেত, কিন্তু এই জিনিসটাকে আমরা এখন সর্বোচ্চ 1 মাসের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো এরকম 2-একটা ছোট ছোট জিনিস আমরা করার চেষ্টা করছি। রবি ভাই যেটা বললো, ইনভেস্টমেন্ট আসলে একদিনের জিনিস না, এটা আপনারা জানবেন। আপনারা যখন নিজেদের টাকা পয়সা ইনভেস্ট করেন, আমি যখন করি তখন আমি কি সঞ্চয়পত্রে করব, কোন ব্যাংকে করব, কোন ব্যাংকে সঞ্চয়পত্রের কত রেট, এফডিআর এর কত রেট, এগুলা আমার নিজের পার্সোনাল ইনভেস্টমেন্ট অ্যাসেসমেন্টই অনেক সময় লাগে। তো এরকম যখন বড় বড় বিজনেসরা আসে, এটা অনেক লম্বা প্রসেস, সো এটা সময় লাগবে। বাট আমরা কিছু কিছু জিনিসপত্র শুরু করেছি, আমি নিশ্চয়ই আপনার পরের কোয়েশ্চেনগুলো যখন আসবে তখন আরো আনসার দিব। বাট সামারি হচ্ছে এই যে আমাদের এক্সটার্নাল ব্যালেন্স, ইন্টারনাল ব্যালেন্স দুটি মিলিয়েই এফডিএ ইজ দ্য নিড নাও। এটাকে অনেকে বলে ম্যাথমেটিক্যাল রিয়ালিটি, আপনার যোগ বিয়োগ করলে এফডিএ ছাড়া এখন আসলে কোনো অপশন নেই। এটার জন্য আমাদের প্রথম স্টেপ ছিল পাবলিক প্রাইভেট কনসালটেশন, যেটা আমরা করার চেষ্টা করলাম। ওটার বেসিসে আমরা কিছু কিছু অ্যাকশন নিয়ে শুরু করেছি, হোপিং যে ওভার আ পিরিয়ড অফ mid-term 12 to 18 months you will see substantial improvement এখান থেকে।
সো এই রাউন্ডে পর্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ রুচি ভাই। বেশ লম্বা but বেশ ইনসাইটফুল একটা আলোচনা ছিল। আমি একটা কমন কোয়েশ্চেন থাকে, আমরাও যখন আপনাদের প্রোগ্রামটা অ্যানাউন্স করি সোশ্যাল মিডিয়াতে, আমাদের কাছেও কিছু প্রশ্ন আসে। লেমেন্সদের অনেক আমরাও যেমন অর্থনীতি ছাত্র না, বাট আমরা সরাসরি হয়তো বা পড়াশোনার মাধ্যমে কিছু জিনিস জানতে পারি। অনেকেই হয়তো বা অর্থনীতিকে খুবই জাস্ট একটা খুবই ক্লিয়ার কাচের থ্রু দেখতে পছন্দ করেন, এত ইনডেপথ জিনিসপত্র তারা বোঝেনও না, হয়তো বা দেখেনও না। তাদের থেকে একটা কমন কোয়েশ্চেন ছিল, স্যারকে দিয়ে শুরু করছি, যে এই যে পাচার হওয়া টাকা, এগুলো কি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বাংলাদেশের অর্থনীতিতে, বা হলেও আসলে কিভাবে? আপনি একাডেমিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে একটু এনলাইটেন করবেন প্লিজ। দেখেন, পাচার হওয়া টাকা ফিরে আসার সম্ভাবনা কতটুকু বা এর প্রসেস কি, এটা আমি বলতে পারবো না, এটা বলার লোক আমি না। তবে এই টাকাটা যদি আমাদের দেশে আসে, তাহলে সে দেশের কি কি লাভ হতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। যে হ্যাঁ, এই টাকাটা যদি আমাদের মার্কেটে আসে, সেটা আমাদের মানি মার্কেটকে আরো স্টেবিলাইজ করবে, আমাদের ইন্টারেস্ট রেটকে স্টেবিলাইজ করবে। ইন্টারেস্ট রেটের সাথে আপনার যেমন মনে করেন ইনভেস্টমেন্টের কথা যেহেতু বলি, এটার একটা সরাসরি রিলেশন আছে। ইন্টারেস্ট রেট যদি অনেক বেড়ে যায়, ইনভেস্টমেন্ট কি হবে? স্লো ডাউন হয়ে যাবে। তো ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপার যদি আমরা চিন্তা করি, যে ইকোনমিকে যদি স্টেবিলাইজ করার কথাবার্তা বলি, তাহলে এই পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে এই টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া কি, এটা কি একদিনে সম্ভব কিনা? অবশ্যই না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তো এগেইন এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। সেক্ষেত্রে প্রশাসনিক কথাবার্তা যেগুলা, বা যে সমস্ত দেশে টাকা পয়সা পাচার হয়েছে সেই সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক কেমন, তাদের সাথে কি রকম কথাবার্তা চলতেছে, তার উপর নির্ভর করতেছে যে আমাদের কাছে আসলে কি পরিমাণ টাকা ফেরত আসতেছে। তবে হ্যাঁ, এই টাকাটা আমাদের টাকা, এই টাকাটা আমাদের কাছে যখন আসবে, অবশ্যই এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে এসে পড়বে। ধন্যবাদ। রবি ভাইকেও একই প্রশ্ন আপনার কাছেও, পাচার হওয়া টাকা সম্পর্কে আপনার বা এর ফেরত আসার প্রক্রিয়া এবং পরবর্তীতে এটা আমাদের অর্থনীতিতে গ্রেটার ইম্প্যাক্ট কি ফেলতে পারে? আমি বলবো যে সবার প্রথমে এই প্রক্রিয়াটা যে শুরু হয়েছে, দিস ইজ দ্য মোস্ট কমেন্ডেবল স্টেপ। যে এই প্রক্রিয়াটা এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, তাদের সহযোগিতায় এই কাজটা শুরু হওয়াটা দরকার ছিল। কারণ আমরা যখন এরকম একটা কাজ শুরু করব, ইট উইল সেট অ্যান এক্সাম্পল ফর ফিউচার গভর্নমেন্টস অ্যাজ ওয়েল, যেটা এইভাবে করতে হয়। আচ্ছা, এখন যদি প্রক্রিয়াটা বলি, প্রক্রিয়াটা আসলে বেশ জটিল বলতে সোফার আমি একটা হিসেব পড়লাম যে এটার অ্যাভারেজ টাইম অ্যারাউন্ড 5 to 7 years আপনার এটাকে রিপ্যাট্রিয়েট বা আপনার দেশে ফেরত আনার জন্য। সো ইটস নট এন ইজি টাস্ক। আপনি যে নিয়ে গিয়েছে তারা তো যথেষ্ট মানে বুদ্ধির সাথে এই টাকাটা বের করেছে, এবং আপনাকে আগে স্ট্যাবলিশ করতে হবে যে এটা আসলে উনি নিয়েছে এই চ্যানেলের মাধ্যমে, এবং এটা যে আসলে ক্রিমিনালাইজড ওয়েতে নেওয়া হয়েছে। সো আপনাকে পুরোপুরি ক্রিমিনাল লিঙ্ক যদি আপনি বিয়ে করতে না পারেন, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি প্রুভ অ্যান্ড দেন রিটার্ন দ্য মানি। সো এটা হচ্ছে এখন আমরা যেহেতু প্রসেসটা শুরু হোক, আর এটা যখন আসবে ইকোনমিতে, তখন তো আমার মনে হয় সেটার জন্য একটা অবশ্যই আলাদা লিগ্যাল অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্ক থাকবে, যে সেটা আসলে পরে আমরা কিভাবে ইউটিলাইজ করবো, এবং এটার যথেষ্ট চ্যানেল আছে, যেটা অলরেডি জাভিদ ভাই বলেছেন। সো আমি ওইটা রিপিট করছি না, বাট এই প্রসেসটা শুরু হওয়াটা জরুরি ছিল। বাট আমার মনে হয় যেটাই করুক না কেন গভর্নমেন্ট, সেটা যেন আলটিমেটলি সাস্টেইন করে, ওই সিস্টেমটা এখানে এখন বর্তমানে এস্টাবলিশ করাটা জরুরি। এবং একই সাথে যে ওকে, এটা করলে এটার এগেইনস্টে আমাদের লিগ্যাল কি ধরনের পানিশমেন্ট থাকবে, বা লিগ্যাল অ্যাকচুয়ালি কি ধরনের ইমপ্লিকেশনস থাকবে এই যদি কেউ করে, ওই প্রেসিডেন্টগুলো কিন্তু এখন এস্টাবলিশ করা জরুরি। আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আমি একটা জিনিস একটু অ্যাড করতে জি, চাই, sure, sorry। sir. যে এই পাচার হওয়ার টাকাটা কিন্তু আমাদের এখানে, আমরা যদি ইনফ্লেশন কন্টেইন করার কথা যদি বলি, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের এখন যে টাকাটা পাচার হয়ে গিয়েছে, এই যেমন ধরেন যে ব্যাংকগুলোতে অনেক ক্ষেত্রে আর্থিক শূন্যতা সৃষ্টি হয়েছে, এবং সেক্ষেত্রে অনেকগুলো ব্যাংকে আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টকে বা সেন্ট্রাল ব্যাংকে নতুন টাকা ছাপিয়ে নিয়ে আসতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে পাচার হওয়া টাকাগুলো যদি আমাদের দেশে চলে আসে, তো এই গভর্নমেন্টকে কিন্তু তখন এই মানি প্রিন্টিং বা এক্সপেনশনের মানিটারি পলিসি যাই বলি না কেন, ওইদিকে আমাদেরকে কম ইনভলভ হতে হচ্ছে। দেখেন, এই মানিটারি পলিসির কথা যদি আমরা চিন্তা করি, মানি সাপ্লাইয়ের সাথে কিন্তু আপনার ইনফ্লেশনের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। তো সেই ক্ষেত্রে পাচার হওয়া টাকাটা যদি আমাদের দেশে ঢুকে যায়, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে হয়তো বা
নতুন মানি প্রিন্ট করার দিকে অতটা নজর দিতে হবে না, নজরটা কমিয়ে নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে ইনফ্লেশনারি প্রেশার যেটা আছে সেটাও কিছুটা হয়তো বা কন্টেন করা পসিবল হবে। তো সেই দিক থেকে তো অবশ্যই এটা দরকার। থ্যাংক ইউ স্যার। রচি ভাই, আপনার কাছে সেম প্রশ্নটা থাকবে, এটার সাথে আমরা একটা সম্পর্ক, একটা যোগ করতে চাই যে ব্যাংক, স্যার ব্যাংকের কথা বললেন, যেহেতু এখান থেকে আসলে প্রশ্নটা ওটার সাথে যোগ করবো যে ব্যাংকগুলোর রিভাইভাল নিয়ে বর্তমান সরকারও আসলে একইভাবে কাজ করার চেষ্টা করেছে। স্যার যেটা বললেন, মানি প্রিন্টিং আসলে শর্ট টার্মের জন্য সব থেকে ইজি সলিউশন হয়তো মানি প্রিন্টিং। সো এটা নিয়ে আপনি একটু যোগ করবেন, আসলে এটা কতটুকু ফিজিবল, এটা মার্কেটে কি ইনাফ ট্রাস্ট নিয়ে আসছে? কারণ কিছু কিছু ব্যাংকে ক্যাপিটালের প্রায় পুরো টাকাটাই হচ্ছে আপনার লোন নিয়ে চলে গেছে কেউ কেউ। হ্যাঁ, আমার মনে হয় দুজনই অনেক ডিটেইলসে বললো। আমি শুধু অ্যাড করবো যে আমরা যদি অন্য দেশ দেখি, এরকম কি অন্য কোনো রেফারেন্স আছে নাকি যে এরকম পাচার হওয়া টাকা ওরা ফিরিয়ে আনতে পেরেছে? এরকম রেফারেন্স আছে, এরকম রেফারেন্স আছে। কিন্তু যেটা রবি ভাই বললো, এটা অনেক দীর্ঘমেয়াদী একটি প্রসেস। আমি যদি কয়েকটা রেফারেন্স চিন্তা করি, ইউজুয়ালি ওদের 3 থেকে 4 বছর লেগেছে একটা মিনিমাম, এবং এর বেশি হলে তো ভাই যেটা বললো 5 থেকে 7 বছর পর্যন্ত যেতে পারে। সুতরাং এটা পসিবল। যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আসলে এটা ধাপে ধাপে হবে, এই জিনিসটা ধাপে ধাপে হবে। প্রথম ধাপটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার যতদূর মনে পড়ে, গত সপ্তাহেই চিফ অ্যাডভাইজার অফিস থেকে একটা স্পেশাল ল করা হয়েছে, এবং এই জিনিসটা একটা পুরো সিকোয়েন্সিয়াল স্টেপ আকারে কমিউনিকেটে করা হচ্ছে যে এরপরে আমরা কি করব। আমি যতদূর জানি, ডিউ ডিলিজেন্স করার জন্য কতগুলো ইন্টারন্যাশনাল আপনার ফার্মকে, আমাদের যে ম্যানেজমেন্ট কনসালটেন্সি এবং অডিট ফার্মগুলো আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা নিয়ে। সো আপনি যদি দেখেন, এই স্টেপগুলো শুরু করার জন্য প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিউ ডিলিজেন্স করা। ওই যে ভাই যেটা বললো, মানি ফ্লোটা আসলে কিভাবে হয়েছে, কোন চ্যানেলে হয়েছে, এবং আইডেন্টিফাই করা। সো এই ট্র্যাকিং, মানি ফ্লো বের করা, এবং এই পুরো প্রসেসটাতে আসলে যাদেরকে নেওয়া দরকার, একটা স্পেশাল ল করা দরকার, এই সব কিছু হয়ে গিয়েছে। এখন আসলে আমাদেরকে প্রসেসটাকে মেনটেন করা বা ফলো করার জন্য সময় দিতে হবে। কিন্তু রেফারেন্স যদি দেখি আমরা, এরকম পসিবল, এরকম অন্যান্য দেশ থেকে এসেছে। এখন একটু আগেও হতে পারে, একটু পরেও হতে পারে, এটাকে একটু সময় আমাদেরকে দিতে হবে। ব্যাংকিং নিয়ে যদি বলেন সেকেন্ড পার্টটা, দেখেন এটা তো ইজ গিভেন যে আপনি যদি দেখেন, আমাদের অনেকগুলা ব্যাংকে আপ টু, অ্যাজ ইউ সেড, 65-70% পর্যন্ত এনপিএল রেশিও ছিল বা এখনো আছে। সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখানে যে ল্যাক অফ ট্রাস্টটা সৃষ্টি হয়েছিল আপনার ইমিডিয়েটলি জুন, জুলাই, অগাস্টের পরে, সেটা অনেকাংশে এখন কমে গিয়েছে। মানুষজন আর নাও ফিলিং দ্যাট ইটস আ বিট মোর স্টেবল। কিন্তু ওয়ান্স এগেন, উইথ ব্যাংকিং, ব্যাংক তো আসলে মানুষজনের ডিপোজিট রাখে, উইচ ইজ কল্ড আমানত না। এখন একটা জায়গায় আপনি যখন একবার ডিসিপশনের শিকার হবেন, তখন ইট টেকস আ লং টাইম টু গেট দ্যাট ট্রাস্ট ব্যাক। সো কিছু লম্বা সময় লাগবে, আমাদেরকে ওইটার জন্য ওয়েট করতে হবে। কিন্তু ওয়ান্স এগেন, আই থিঙ্ক এই ব্যাংকিং সেক্টরকে সঠিক দিকে আনার জন্য যে স্টেপগুলো দরকার ছিল, তার মধ্যে মেইন যে জিনিসটা দরকার হচ্ছে গভর্নেন্স, গভর্নিং বডিতে কাজ করা। এবং আমি পার্সোনালি জানি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হি ইজ ভেরি ভেরি স্ট্রিক্ট বলেন, বা হি ইজ ভেরি ডিলিজেন্ট ইন মেকিং শিওর যে আমাদের ওই গভর্নেন্স যেটা হয়, ওই গভর্নেন্সটা যাতে প্রপারলি হয়, এবং দেয়ার ইজ আ প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স ওয়েন উই ট্রাই টু সর্ট অফ ইস্যু লোনস টু সামওয়ান। সো ওই পার্টটা ওয়ান্স সেকেন্ড শুরু হয়েছে। ওভার দ্য টাইম আই থিঙ্ক ইট উইল স্টার্ট গেটিং বেটার। এখনো নট ফুললি টু দি এক্সটেন্ট আই উড সে আমাদের যেখানে দরকার, বাট আই থিঙ্ক there is a certain level of improvement এই জিনিসটাতে। রচি ভাইকে ধন্যবাদ। আমি স্যারের কাছে আবার এই সেম লাইনে প্রশ্ন যেতে চাই যে আসলে ব্যাংকগুলোকে রিভাইভ করাটাও একদিক থেকে জরুরি। আমরা কোনো ব্যাংককে তো আসলে কলাপস করতে দিতে পারি না, এটা মার্কেটে আরও ডিস্ট্রাস্ট বাড়াবে। তো এইটার একাডেমিক রেফারেন্সে আসলে কি ওয়েতে এগুলোকে রিভাইভালের জন্য অ্যাপার্ট ফ্রম প্রিন্টিং মানি আর কি করতে পারি আমরা? দেখেন, মানে আমাকে যদি পার্সোনাল প্রেফারেন্সের কথা জিজ্ঞাসা করেন, প্রিন্টিং মানি ব্যাপারটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার আর কি। এটা হলো আমার কাছে কাইন্ড অফ লাস্ট রিসোর্ট। তো কিন্তু ব্যাংকগুলোকে তো আমরা বন্ধ হয়ে যেতে দিতে পারি না, কারণ ব্যাংক বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে কি, ইনভেস্টরদের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল যাওয়া, যেটা আপনার ইকোনমিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো সেই ক্ষেত্রে বরং ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আমাদের সেন্ট্রাল ব্যাংক এগিয়ে আসতে পারে। সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলোকে লোন ইস্যু করা যেতে পারে। সেই ক্ষেত্রে যেমন সেন্ট্রাল ব্যাংক থেকে যদি ব্যাংকগুলোকে লোন ইস্যু করা হয়, তো সেই ক্ষেত্রে সুদের হারটাও যেন কমিয়ে রাখা হয়, সেটা একটা প্রস্তাব হতে পারে। আর একাডেমিক
ওইতে যদি আমরা আরেকটা বলি, একটা ব্যাংক আরেকটা ব্যাংক থেকেও লোন নিতে পারে, সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু আপনার যদি ইন্টারেস্ট রেট কন্ট্রোলের কথা বলেন, তাহলে তো হ্যাঁ, ওই যেটা আমি বলতেছিলাম আর কি, যে আপনার সেন্ট্রাল ব্যাংক তার ইন্টারেস্ট রেটের পরিমাণটা কমিয়ে ফেলতে পারে, কিন্তু ওই কোনোভাবেই এই ব্যাংক বন্ধ হওয়াটা আসলে আপনার ভালো কোনো সলিউশন না। কিন্তু আবার ব্যাংক বাঁচাতে গিয়ে আপনি যদি নতুন টাকা ছাপিয়ে নিয়ে আসেন, সেটাও ভালো কোনো সলিউশন না, কারণ কি সেটা আপনার একটা ইনফ্লেশনারি ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে। অ্যাট দ্য সেম টাইম ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য না জবাবদিহি ব্যাপারটাও দরকার আছে, ঠিক আছে? সো ব্যাংকে যদি কোনো ধরনের স্ক্যাম হয়, বা এই স্ক্যামগুলোকে আটকানোর জন্য সরকারের নীতিমালা কি, এই ব্যাপারগুলোর দিকেও আমাদের মনে হয় মনোযোগী হওয়া উচিত। ধন্যবাদ স্যার। রবি ভাই, আপনার কাছেও ব্যাংকগুলো রিভাইভালের বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনার পয়েন্ট অফ ভিউ জানতে চাইবো এই ব্যাপারে। একটা হচ্ছে যেটা অলরেডি আপনি বলে দিয়েছেন, যে আমরা আমাদের বাংলাদেশের বর্তমান কনটেক্সটে যে কোনো ব্যাংক ফেল হওয়ার খুবই একটা বাজে সিগন্যাল যাবে, এবং সেটা আমরা হতে দিতে পারি না। এবং আমাদের গভর্নরও কিন্তু তিনি এটা বলেছেন যে কোনো ব্যাংক হোপফুলি ফেল হবে না, বাট এই ওভারঅল যে তাদেরকে রিভাইভ করা, এই পুরো জিনিসটাকে রিস্ট্রাকচার করা, এটা ইট উইল টেক টাইম। এখন কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হবে, কি ধরনের পলিসি নেওয়া হবে, কারণ এখানে যেটা বললেন যে অনেকগুলো টাকা এখানে আমাদের চলে গিয়েছে দেশের বাইরে, হ্যাঁ, এবং যেটা নিয়ে হয়েছে অনেকগুলো লোন রাইট অফ করে দেওয়া হয়েছে ইভেন। ওকে, সো আপনি যদি দেখেন আমাদের বিভিন্ন বছর অনুযায়ী বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমরা কতটুকু সাবসিডি দিয়েছি ওভারঅল ইভেন ইকোনমিতে, এবং আমরা কতটুকু লোন রাইট অফ করেছি। সো এটা যদি আপনি দেখেন আমাদের ডেটাতে, দেখবেন যে এমনও হয়েছে কোনো কোনো বছর আমরা যতটুকু সাবসিডি দিয়েছি তার সমান পরিমাণ লোন রাইট অফ করেছি, কখনো কখনো তার থেকে আরও বেশি রাইট অফ করেছি। সো এটা কিন্তু একটা দীর্ঘদিন ধরে চলমান প্রক্রিয়ার মধ্যে এসছে, এবং এখন এখান থেকে বের হওয়ার জন্য যেই প্রথম স্টেপটা সেটা শুরু হয়েছে, যেমন অ্যাসেট কোয়ালিটি রিভিউ বলে ব্যাংকের পার্সপেক্টিভে। সো যে তাদের বর্তমানে এখন কোন অ্যাসেট কি অবস্থায় আছে, কতগুলো স্টোলেন অ্যাসেট, কতগুলো ডিস্ট্রেসড অ্যাসেট, তাদের রিকভারি প্রসেস কি হবে, কিভাবে যেটা চলে গেছে সেটা ফেরত আনা হবে, সেইটার অ্যাসেসমেন্টটা এখন শুরু হয়েছে। ওয়ান্স দিস অ্যাসেসমেন্ট ইজ ডান, তারপরে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে যে ঠিক আছে কোন উপায়ে, যেহেতু তখন আমাদের এই ক্লাসিফিকেশনটা হয়ে যাবে, দেন পরবর্তী স্টেপে, যেটা অলরেডি রশি ভাই অলরেডি বলেছেন যে এটা এইভাবে অলরেডি আমাদের শুরু হয়েছে, এবং তার পরবর্তী স্টেপ হচ্ছে সেটা করা। সো এখন যেটা হচ্ছে যে বর্তমানে 6টা ব্যাংকের এরকম রিভিউ হচ্ছে, এবং পরবর্তীতে এটা আরো এই সংখ্যাগুলো ধীরে ধীরে বাড়বে। 6টা কারণ হচ্ছে এটা টেক্স টাইম, এবং যেটা হচ্ছে সবচেয়ে মোস্ট ভালনারেবল 6টা, তারটা সেই 6টা শুরু হয়েছে, এন্ড দেন গ্র্যাজুয়ালি সেই নাম্বারগুলো ইনক্রিজ করা হবে আর কি, এন্ড বেসড অন দ্যাট পরে অ্যাকশনে যাওয়া হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ রবি ভাই। এ পর্যায়ে রচি ভাই থেকে শুরু করছি। ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি মুডিজ কিছুদিন আগে বাংলাদেশে তাদের ক্রেডিট রেটিং এর যে পজিশন ছিল সেটাকে রিভাইজ করেছে, এবং বাংলাদেশকে কিছু ধাপ অবনমন হয়েছে। তো তারা এর সঙ্গে বলছে যে ব্যাংকগুলো কোয়ালিটি আর প্রফিটেবিলিটি ডিটেরিওরেট করতে পারে। তো এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? হ্যাঁ, আমাদের যে রেটিং এজেন্সিগুলো আছে, সো রেটিং এজেন্সিগুলোর মধ্যে লেটেস্ট যদি আমি বলি, আই থিঙ্ক কয়েকদিন আগেই মুডিজ থেকে একটি ডাউনগ্রেডিং আসে। এখন এখানে আমার ভিউটা ইজ ওয়ান সেকেন্ড, আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি দেখেন এই রেটিং এজেন্সিগুলো যেভাবে কাজ করে, তারা আসলে একটা ব্রড বেসড কোয়ালিটেটিভ একটা অ্যাসেসমেন্ট করে না। ওই কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টটা যখন করা হয়, তখন ওদের যে ডেটা সেট বা ওরা যে রেফারেন্স পয়েন্টগুলো নেয়, তখন ইট ইজ বেসড অন আ সার্টেন টাইম ফ্রেম। আমার পার্সোনাল অভিমত হচ্ছে, এবং ইটস বেসড অন ডিসকাশন উইথ আ ফিউ অফ দ্য পিপল, এবং যারা এই প্রসেসের সাথে অ্যাসোসিয়েটেড, ওদের রেটিংটা মানে মোস্ট কেসেসে ইজ আ বিট ব্যাকওয়ার্ড লুকিং। মানে যেহেতু একটা সার্টেন টাইম ফ্রেমের উপর বেস করে, রাদার দেন দিস বিকামিং আ ফরওয়ার্ড লুকিং রেটিং, দিস ইজ আ ব্যাকওয়ার্ড লুকিং রেটিং বেসড অন আ সার্টেন টাইম ফ্রেমের ডেটা সেট। তো আপনি যদি দেখেন আমাদের ব্যাংকিংয়ের সেক্টরের হেলথ
আমাদের ডিস্ট্রেসড অ্যাসেট এবং এই সকল ফ্যাক্টরগুলো নিয়ে আমরা যে কথা বলছিলাম, সো এই রেটিং এর আউটকামটা কিন্তু বেসড অন এই ব্যাংকিং সেক্টরের আউটলুক প্রাইমারিলি। সো আপনি যদি দেখেন, যেটা বলছিলাম, এটা থেকে তো আসলে আমাদের উত্তোলন করতে একটু সময় লাগবে, কিন্তু এটা নিয়ে অলরেডি দেয়ার ইজ আ ফরওয়ার্ড লুকিং রিফর্মস ইন প্লেস। বাট একটা রেটিং এজেন্সির জন্য হি ক্যানট টেক ইন টু অ্যাকাউন্ট দিস রিফর্মস which is forward looking and give you a rating. So যেহেতু এটা একটু based on a certain time frame এবং certain data set, আমাদের তো গত বছরের Q2 Q3 এর দিকে আপনি যেটা আপনার সূচনা বক্তব্যে বলেছেন যে there was a situation where the external sort of research people started saying that Bangladesh is going towards a bankruptcy. So those data sets are available. Those data sets are there for everyone to see, right? So ওরা যখন ওটার বেসিসে একটা ব্রড বেস কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করে অন দি ওভারঅল হেলথ, তখন দ্য আউটকাম ইজ ইয়েস, ইটস নেগেটিভ, রাইট? এখন আমাদেরকে যেটা দেখাতে হচ্ছে, ওদেরকে আমাদের কনসিস্টেন্ট ট্রেন্ড লাইন দেখাতে হবে যে আমরা ওখান থেকে ফেরত এসে দেয়ার আর 1 data point, 2 data points, 3 data points on resurging economy and resurging banking sector. আমার মনে হয় if we can show them these data sets for the next 6 to 9 months, we will be able to come back. But on current assessment, which is for them based on a certain time frame, they did that judgment. আমার কাছে personally মনে হয়, so it's a bit backward looking rather than looking at forward reforms or the prospective reforms. এই জন্য I would say that there is this small disconnect. However, taking into account Moody's rating, of course, is going to have an impact in our investment bolen, in our country reform bolen, and all of that. So it's imperative that we also probably also discuss with them and sort of bring these discussions as well. The reforms আমরা যেগুলো প্ল্যান করছি, the changes যেগুলো আমরা প্ল্যান করছি, so that ওরা এগুলোও আসলে as pointers মেনশন করে ওদের ডিসকাশনগুলোতে আপনার এক্সটার্নাল ইনভেস্টরদের সাথে। বাট ইয়া, দ্যাটস মাই টেক অন দিস। অনেক ধন্যবাদ। এখানে রবি ভাই আপনাকেও সেম কোয়েশ্চেন করবো, বাট মুডিজ একটা বিষয় উল্লেখ করেছে, আমি সেটা উল্লেখ করতে চাই। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সাপ্লাই চেইন ডিসরাপশন, উইকেনিং অফ ডিমান্ড, হাই ইনফ্লেশন ইত্যাদি হচ্ছে কি চ্যালেঞ্জেস এই মুহূর্তে। এবং এখানে আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস অ্যাড করতে চাই। আপনি ঢাকা চিটাগং যে রুটে আমাদের সব থেকে বেশি পণ্য আমদানি রপ্তানি হয় বাই রুট, বাই অন দ্য রোডস, তো এই রুটে আপনি যদি খবর নিয়ে দেখেন, প্র্যাকটিক্যালি দি fare of the cargo has become almost half. It's because of the lack of demand. So this is a reality that's Moody is addressing. So আপনি এই পয়েন্টে কথা বলুন প্লিজ। সো আমি কোয়েশ্চেনটা আবার একটু মানে কনটেক্সট আই আন্ডারস্টুড, মানে কোয়েশ্চেনটা যদি আবার একটু বলা যায় কাইন্ডলি। এটা হচ্ছে বেসিক্যালি মুডিজ এর রেটিং নিয়েই। সো এর মধ্যে আমি আপনাকে জাস্ট আই হ্যাভ গিভেন ইউ আ কনটেক্সট, জাস্ট দ্যাটস অল। ওকে, না মুডিজ রেটিং এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা সিগনিফিকেন্স ক্যারি করে। কারণ হচ্ছে আমরা যদি বলি যে যখন একজন ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করতে চাবে, তখন তারা দেখবে যে ঠিক আছে গ্লোবালি ইস্টাবলিশড যেসব ক্রেডিট রেটিং আছে তারা বাংলাদেশকে কিভাবে দেখে, রেদার দেন আওয়ার ওন অ্যাসেসমেন্ট, তারা সবসময় গ্লোবাল এই রেটিংগুলো দেখবে। সো সেই দিক থেকে এটা ইম্পর্ট্যান্ট, এবং তারা কোন ধরনের রিজনসগুলো সাইট করছে সেটাও হচ্ছে এখানে জরুরি। এবং তারা যখন এই রেটিংটা পাবলিশ করে, এটা কিন্তু সবার জন্যই তারা দে ইউজ দ্য সেম মেথোডোলজি। ওকে, সো ওই দিক থেকে আমি বলবো যে আমাদের এটা আসলে সিরিয়াসলি নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে, এবং এটা আই থিঙ্ক অলরেডি সিরিয়াসলি নিচ্ছে গভর্নমেন্ট। যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমার মনে হয় রচি ভাই অলরেডি সেটা বললেন যে তাদেরকেও এই কনসালটেশন, দেশের কনসালটেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, তাদেরকে জানানো, তাদেরকে ইনফর্ম করা, যাতে তাদের অ্যাসেসমেন্টগুলো আরও ইনফর্মড হয়। বাট যেই রিজনসগুলো তারা সাইট করেছে, এগুলো ইটস নাথিং নিউ ফর আস, নাথিং নিউ ফর আস ইন এ সেন্স যে আমরা কিন্তু জানি যে এগুলো আছে, অ্যান্ড দিজ আর অ্যাকচুয়ালি ব্যাড ফর ইকোনমি। সো এগুলো নিয়ে অলরেডি যে কাজগুলো হচ্ছে, আমার মনে হয় সেই কাজগুলো এখন অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেট করা, নাম্বার ওয়ান। সো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে সাপ্লাই চেইন ডিসরাপশন এবং আরও অন্যান্য যেসব ফ্যাক্টরস আছে এগুলোকে অ্যাড্রেস করার যে প্রসেসটা, এইটাকে অ্যাক্সিলারেট করা দরকার বর্তমানে। এবং একই সাথে এই কনসালটেশন প্রসেসটা যখন এগুলো অ্যাসেসমেন্ট হয়, তাদেরকে ইনভাইট করা দেশে যে ইউ কাম অ্যান্ড কনসাল্ট উইথ আস অ্যান্ড হ্যাভ অন দ্য গ্রাউন্ড ডিসকাশন।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি জাভেদ স্যারের কাছে আরেকটি কনটেক্সট দিচ্ছি, মুডিজ রেটিং থেকেই আরেকটি বিষয় নেয়া, যে তারা আবার ব্যাংকগুলোর ক্ষেত্রেই বর্তমান কনটেক্সটে আশা করছে যে যেহেতু দ্য সিচুয়েশন ইজ এ বিট ক্রিটিক্যাল অ্যান্ড হেজি, সো ব্যাংকগুলোতে ক্যাপিটালটা স্টেবল থাকবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এই ক্ষেত্রে স্লো ক্রেডিট গ্রোথটা ব্যাংকগুলোকে স্টেবল হতে হেল্প করতে পারে। আপনি এই বিষয়ে একটু মন্তব্য করলে ভালো হয়। আচ্ছা, ক্রেডিট গ্রোথের কথা যদি দেখেন, আমাদের কিন্তু ক্রেডিট গ্রোথটা বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক মাসের যদি স্টাডি করেন দেখবেন যে ক্রেডিট গ্রোথটা বৃদ্ধি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকগুলোর কথা যদি বলি, আমাদের ব্যাংকগুলো রিসেন্টলি যে মনিটারি পলিসিটা গ্রহণ করছে সেটা কাইন্ড অফ টাইটেনিং। লাইক আমাদের পলিসি রেট কিন্তু ইনিশিয়ালি বাড়ানো হচ্ছিল, 7.5 থেকে শুরু করা হয়েছিল এবং সেটা ডে বাই ডে বাড়তেছিল, বাড়তে বাড়তে 10% পর্যন্ত উঠে গেছে, কিন্তু এখন 10% কাইন্ড অফ ফিক্স করে ফেলছে। সো দিস ইজ গুড। কারণ দেখেন, আমরা যখন একটা এক্সপেনশনের মনিটারি পলিসি গ্রহণ করি, ইকোনমিক থিওরি কি বলে যে সেটা আমাদের প্রাইস লেভেল তো বাড়াচ্ছেই, এট দ্য সেম টাইম আপনাদের নমিনাল ইন্টারেস্ট রেটগুলো কিন্তু কমিয়ে ফেলতেছে। এখন নমিনাল ইন্টারেস্ট রেটকে যদি কমানো হয়, ব্যাংকের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, ব্যাংকের আয়ের কথা যদি চিন্তা করেন, সেদিক থেকে কিন্তু ব্যাংকগুলো লোন দিতে খুব বেশি ইন্টারেস্ট ফিল করবে না, কারণ কি ইন্টারেস্ট রেট তো কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ব্যাংকগুলোকে যদি আপনি বাজারে বিনিয়োগের বাজারে নিয়ে আসতে চান, ব্যাংকগুলোকে একটা হ্যান্ডসাম ইন্টারেস্ট রেট অফার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একবারে ব্লাইন্ডলি এক্সপেনশনারি ফিসকাল মনিটারি পলিসির দিকে যাই, সেটা ব্যাকফায়ার করবে। তো সেই দিক থেকে এখন যে ক্রেডিট গ্রোথটা বাড়তেছে, সেখানে আমাদের সেন্ট্রাল ব্যাংকেরও আমি মনে করি যে টাইটানিং যে মনিটারি পলিসিটা গ্রহণ করা হয়েছে তার একটা ভালো ভূমিকা আছে, যার কারণে এখন ব্যাংকগুলো মোটামুটি ভালো ইন্টারেস্ট রেট পাচ্ছে এবং তারা লোন দিতে সক্ষম হচ্ছে, ক্রেডিট গ্রোথও বাড়তেছে। তো আমি জিনিসটাকে এভাবেই দেখি আর কি। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে দিয়ে পর্যায়ে একটা শুরু করছি, যে আসলে আমরা দেখেছি যে ইনফ্লেশনটা মোটামুটি একটা স্টেবিলিটির দিকে আছে, তারপরে ওইটা দুই অঙ্কের ঘরেই আছে। বলা হচ্ছে যে আপনার বড় অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন যদি সেভাবে ব্যাহত না হয় এবং আমদানি যদি একটু স্বাভাবিক থাকে এবং কোনো বৃহৎ শিল্প গোষ্ঠী যদি আসলে সরাসরি কোনো স্বপ্রণোদিত হয়ে কোনো ঝামেলার সৃষ্টি না করে এবং ডলার মার্কেটটা যদি স্টেবল থাকে, সেই ক্ষেত্রে আসলে মূল্যস্ফীতি আরো নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। তো এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। দেখেন, আপনি যদি মূল্যস্ফীতির কথা বলেন, যা জেনারেল প্রাইস লেভেল ইনক্রিজের কথা যদি আমরা বলি, জিনিসটাকে না আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আমরা ডিমান্ড সাইড থেকে ব্যাখ্যা করতে পারি, আর একটা আমরা সাপ্লাই সাইড থেকে ব্যাখ্যা করতে পারি। এখন বাংলাদেশে যে মূল্যস্ফীতিটা হয়, এটা যতটা না আসলে ডিমান্ড সাইড থেকে হয়, সাপ্লাই সাইড থেকে হয় বেশি। ডিমান্ড ব্যাপারটা না আমাদের দেশে রাতারাতি চেঞ্জ করা পসিবল। যেমন ধরেন যে রমজান মাস আসার আগেই শাবান মাসে আমি প্রেডিক্ট করতে পারি কি যে আমার জিনিসপত্রের দাম বাড়বে রমজান মাসে। তো মানুষজন করে কি যে শাবান মাসেই কিন্তু জিনিসপত্র কিনে ফেলতে চায়, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। কিন্তু এখন ডিমান্ড তো আমি বাড়ালাম, কিন্তু আমার সাপ্লাই কি আমি রাতারাতি চেঞ্জ করতে পারতেছি না। তো এই সাপ্লাইটা আমার রাতারাতি চেঞ্জ করা পসিবল না। আবার বাংলাদেশের আপনি যদি সাপ্লাই সেক্টর দেখেন, আমাদের সাপ্লাই সেক্টর কিন্তু হেভিলি ইম্পোর্ট বেসড। তো সেই ক্ষেত্রে আমাদের ডলার ডে বাই ডে ডিপ্রিসিয়েশন হইতেছে, মানে আমাদের লোকাল কারেন্সি ডলারের এগেনস্টে ডে বাই ডে ডিপ্রিসিয়েশন হচ্ছে। তো যার কারণে আমাদের প্রোডাকশন কস্ট কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। তো একদিকে আপনার যেমন ডলারের শর্টেজ ছিল, ডলারের ডেপ্রিসিয়েশন হচ্ছে, প্রোডাকশনের কস্ট বেড়ে যাচ্ছে, একটা সাপ্লাই শর্টেজ ক্রিয়েট হচ্ছে। তো একদিক দিয়ে যেমন সাপ্লাই শর্টেজ ক্রিয়েট হচ্ছে, আর দিক দিয়ে আবার আমাদের ডিমান্ডও বেড়ে যাচ্ছে। তো এর একটা ইম্প্যাক্ট যেটা পড়তেছে, আমরা যদি একেবারে বেসিক ইকোনমিক্সের ভাষায় বলি আর কি, প্রাইস লেভেল আপনার বেড়ে যাচ্ছে। সেই জিনিসটাই আলটিমেটলি আমি যদি ধরেও নেই যে আমরা প্রচন্ড রকমের ইমানদার, আমাদের এখানে কোনো ধরনের সিন্ডিকেশন বা কোনো ধরনের ডেভিয়েশন নাই, তারপরও যদি আমরা একেবারে নর্মাল ইকোনমিক সেন্সে চিন্তা করি, আমাদের ইকোনমির যে অবস্থা, ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে অসামঞ্জস্যতার যে ব্যাপারটা আছে, যে ডিমান্ডটা যেই রেটে বাড়তেছে সাপ্লাইটা ঠিক সেই রেটে দেওয়া সম্ভব হচ্ছে না, তার কারণে কিন্তু আমাদের দেশে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে রচি ভাইয়ের কাছে প্রশ্ন, যে ইনফ্লেশন রিলেটেড আরেকটা বিষয় আছে, যে বিশ্বব্যাংক একটা ধারণা দিয়েছে যে খাবারের দাম আরো 5 থেকে 7% আমাদের কমতে পারে। এমনিতেই আমাদের মার্কেট অনেক দিনের মধ্যে বেশ একটা স্টেবল কন্ডিশনে আছে, ফুড মার্কেট স্পেশালি নিত্যপণ্যের বাজার একটা স্বস্তিদায়ক একটা অবস্থায় আছে। বিশ্বব্যাংক বলছে আরো 5 থেকে 7% কমতে পারে। স্যার যে বিষয়গুলোর উপর আলোকপাত করলেন, এর বাইরে এর পিছনে আর কি কি ফ্যাক্টর কাজ করছে বলে মনে করেন? আমি যদি ভুল না বলে থাকি, আমি গত পরশুদিনই একটা ডেটা দেখলাম যে আমাদের ইনফ্লেশন মনে হয় এখন 9.24, which is lowest in the last 22 months.
সো which is very commendable to be honest, মানে গত 2 বছরের মধ্যে এত কমে আসেনি। আমি শুধু একটা বা দুইটা ফ্যাক্টর বলবো এখানে। এখন দেখেন, আমাদের দেশটা তো ইজ নট ইমিউন টু গ্লোবাল ফ্যাক্টরস অ্যাজ ওয়েল, রাইট? স্যার একটা কথা বললেন যে হচ্ছে হাউ দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ইট ইজ গিভেন যে আমাদের সাপ্লাই রাতারাতি বাড়ানো বা এনশোর করা অ্যাট দ্য রাইট টাইম ইজ ডিফিকাল্ট। বাট ওই দিক থেকে আপনি যদি চিন্তা করেন, ডলার রেট ইজ নাও বিকামিং গ্র্যাজুয়ালি স্টেবল, রাইট? আপনি যদি দেখেন আফ্রিকাতে যখন এরকম বড় একটা রিভলিউশন হয়, মানে আই এম গিভিং আফ্রিকা অ্যাজ অ্যান এক্সাম্পল বিকজ দিস ইজ অলসো ভেরি, অর দ্যাট ইজ অলসো ভেরি ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি। সো এইসব ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রিতে যখনই এরকম কোনো বড় রিভলিউশন হয়, তখন কিন্তু ডলারের একটা ফলস অফ দ্য ক্লিফ, মানে 50% 60% ডেপ্রিসিয়েশন হয়, রাইট? আপনি যদি আমাদের দেখেন ওভার লাস্ট 4 to 5 months, ইট হ্যাজ বিন ব্রডলি স্টেবল অ্যারাউন্ড দ্যাট 1 to 2% রেট, রাইট? সো এখন যেটা হয়, আপনার সাপ্লাই মার্কেটে এই প্রোডাকশন কস্টের অ্যাডজাস্টমেন্টটা হতে একটু সময় লাগে। তো দেয়ার ইজ আ 2 to 3 months ল্যাক। এই জন্যই আমাদের গভর্নরসরা সবসময় বলেন যে দেখেন এখন ইনফ্লেশনটা কমছে, বাট ফর মি টু ব্রিং ইট 7 to 8% ডিরেকশনাল রেঞ্জে ইট উইল বি টিল মে জুন। কারণ আপনার এই অ্যাডজাস্টমেন্টটা আরো হবে, যেহেতু আমাদের ডলারের ডেপ্রিসিয়েশনটা ওইভাবে ক্লিফের এইভাবে ফল করে, ক্লিফে যে ফল করেনি, সো এটা আসলে আরো কমবে। সেকেন্ড আর একটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদের তো 2022-23 সালে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন, বা আমাদের 23-এ শেষে 24-এ শুরুতে মিডল ইস্টের ওই টার্ময়েলের জন্য বলেন, দেয়ার ওয়াজ এ ইম্প্যাক্ট আপনার এই অয়েল প্রাইস বলেন বা আমাদের এই ইম্পোর্ট প্রাইসগুলোতে। সো দ্যাট অলসো হ্যাড আ ইম্প্যাক্ট আমাদের রাতারাতি বেড়ে যাওয়াতে, দাম বেড়ে যাওয়াতে। এখন যেটা হচ্ছে, ওভার আ পিরিয়ড অফ টাইম ইউ অলসো স্টার্ট ডেভেলপিং মেকানিজমস টু কোপ। আপনি যদি আমাদের ইকোনমিটা দেখেন, উই হ্যাভ অলসো নাও স্টার্টেড লুকিং ইনটু অল্টারনেটিভ সোর্সেস ফর ইম্পোর্ট অ্যাজ ওয়েল, রাইট? আমাদের ইম্পোর্ট ডাইভার্সিফিকেশন সোর্সগুলো এখন বাড়ছেন, অল অফ দ্যাট। সো উইচ ইজ আওয়ার মেকানিজম কোপিং, সো ফর কোপিং দিস শক। সো আমার মনে হয় এরকম দুই একটা কোপিং মেকানিজম আমরা তৈরি করে ফেলাতে also that is going to be an added reason why আসলে ইনফ্লেশনটা আরেকটু টলারেবল রেঞ্জে আসবে, এবং দ্যাটস ওয়াই আই থিঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক রাইটফুলি মেনশন দ্যাট ফ্যাক্টর। আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে, মানুষ প্রান্তিক লেভেলে ইম্প্যাক্টটা হয়, বাট দ্য রিজনস ফর দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স 4 থেকে 5 মাস আগে। তো দের ইজ অলওয়েজ আ পোস্ট ফ্যাক্টর বা ল্যাগ ইন ইট। সো আমার মনে হচ্ছে এখন যেহেতু দ্য মার্কেট ইজ স্লোলি গেটিং স্টেবল, গ্লোবাল মার্কেটে উই হ্যাভ আদার সোর্সেস অফ ইম্পোর্ট, ওভার টাইম উই উইল সি দি ইনফ্লেশন কামিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস, যদি বড় কোনো মেজর শিফট না হয়। ধন্যবাদ রুচি ভাই। দুজনের বক্তব্যই ডলার স্টেবিলাইজেশনের বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখেছি যে 5 আগস্টের আগেও, রেজিম ফল করার আগেও ডলার মার্কেট ওয়াজ গোয়িং ডাউনওয়ার্ডস, এবং খুবই আনস্টেবল একটা মার্কেট ছিল। এবং এরপরেও আসলে মার্কেটে এখন একটু স্টেবিলিটির দিকে আছে, তারপরেও বেশ আনস্টেবলই বলা চলে। এবং এর বাইরে আরেকটি পপুলার কথাবার্তা প্রচলিত আছে যে আমাদের আসলে টাকার সাথে ডলারটা আসলে ডিভ্যালিউড, ডলারের রেট আরো বাড়তি থাকা উচিত। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনি একটু মন্তব্য করবেন। দেখেন, এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের বর্তমানে যে আমরা যে ইনফ্লেশন কন্ট্রোল মেজার্স আছে, তার মধ্যে একটা হচ্ছে কিন্তু আমাদের যে এক্সচেঞ্জ রেট, এটাকে কন্ট্রোল করা একই সাথে। তবে খুব লং রানে এটা আমাদের জন্য খুব বেশি সাস্টেইনেবল কোনো সলিউশন না। আমাদের আমাদের যে এক্সচেঞ্জ রেট সিস্টেম আছে, এটাকে গ্র্যাজুয়ালি আরও ফ্লেক্সিবল করতে হবে। আমাদের বর্তমান যে বাংলাদেশে যে ওভারঅল মার্কেট ডাইনামিক্স আছে, সেটার জন্য কিন্তু এই গ্র্যাজুয়াল অ্যাপ্রোচটা এখন নেওয়া হচ্ছে। কিন্তু আর্টিফিশিয়ালি যদি এটাকে আবার ধরে রাখা হয়, লাইক আমাদের যে দীর্ঘদিন 85 টাকার মতো ছিল পার ডলার, তাহলে কিন্তু আবারও আমরা একই রকম ঝামেলায় পড়বো। সো এইটা একটা ইকোনমির জন্য একটা পেইন পয়েন্ট, এবং যখনই আমরা আমাদের এই টাকা ডিভ্যালু করবে, আলটিমেটলি এটার একটা মানে আমরা এড়াতে পারবো না, সেটা ইনএভিটেবল আউটকাম হচ্ছে ইনফ্লেশন। আমাদের যে ইম্পোর্ট ডিপেন্ডেন্স আছে সেখানের জন্যই আমাদের এটা হবে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে একই সাথে যে ইম্পোর্টটাকেও কিন্তু খুব বেশি পরিমাণে এখন রেস্ট্রিক্ট করা হয়েছে এই আমাদের ফরেন রিজার্ভ, এটাকে কন্ট্রোল মেজার হিসেবে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে ইম্পোর্টকে যদি এখন আবার একদম লিবারালাইজ করে দেওয়া হয়, তখন কিন্তু সেটা আবার রিজার্ভের উপরে বড় ধরনের প্রেশার ফেলবে। সো এখন আমাদের যে রিজার্ভ আছে, সেটা দিয়ে অ্যারাউন্ড 4-4.5 মাসের মতন আমাদের ইম্পোর্ট পেমেন্টস কাভার হয়। সো
একই সাথে এই ব্যালেন্সটা করা যে আমি আমার এক্সচেঞ্জ রেটটাকে গ্র্যাজুয়ালি ফ্লেক্সিবল দিকে নিয়ে যাব, আবার একই সাথে আমার সেটা যেন বিভিন্ন আমি ইনভেস্টমেন্টস আনতে পারি, আমার রিজার্ভসটাকে স্টেবিলাইজ করতে পারি, সেটার জন্য আমার অন্যান্য কি স্টেপ আছে সেটা নেওয়া। তবে একটা জিনিস হচ্ছে যেটা জাভেদ ভাই বলেছেন যে আমার কিন্তু দুটো সাইড আছে, একটা হচ্ছে আমার ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইড। সাপ্লাই সাইডের বিভিন্ন যে চ্যালেঞ্জেসগুলো আছে ওগুলো একই সাথে অ্যাড্রেস করাটা খুবই বেশি জরুরি। আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ডাব। আমি মোটামুটি শিওর যে আমাদের সবাই এখানে কেউ না কেউ ডাব কেনার এক্সপিরিয়েন্স হয়েছে গত 1-1.5 বছর এর মধ্যে। ডাব কিন্তু এখন আমাদের জন্য একটা লাক্সারি পণ্য হয়ে গেছে। লাইক আপনি 150 টাকায় ডাব কিনতে যাচ্ছেন এবং চিন্তা করতে হচ্ছে যে আমি কি আদৌ এটা কিনবো কিনা, দরকার আছে কিনা আমার ডাব খাওয়ার। এখন আমরা কিন্তু এই চিন্তাটা এখন থেকে 10-15 বছর আগে করতাম না, ঠিক আছে? ডাব, হ্যাঁ রাইট, কয়েক বছর আগে তো আগে 30 টাকায় বা 50 টাকায় ডাব পাওয়া যেত, আমি ডাব খেয়ে ফেলতাম। এখন যখন আমি আমার মার জন্য ইভেন ডাব কিনতে যাওয়ার মনে হয় যে আচ্ছা আমি এটা সপ্তাহে কয়দিন কিনবো। এখন আপনি চিন্তা করেন বাংলাদেশের ডাব প্রোডাকশনের কস্ট কি, কাল্টিভেশন কস্ট। এখন যদি সে যে বিক্রি করছে তার কথা চিন্তা করে, যার এটা ব্যবসা তারও এটা করে খেতে হবে। এখন তার যদি কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নাও থাকে, সে এখন তার ওইটার মাধ্যমে এমনভাবে প্রাইসটা চার্জ করবে যেন সে যেন ওইটা দিয়ে তার সংসার চালাতে পারে। খুব সিম্পল হিসাব। ইভেন এটা এমন হয়েছে, কয়েকদিন আগেই আমার এক সিলেটে এটার ঘটনা। সো আনারস চাষ হচ্ছে, সেই আনারসটা বিক্রি হচ্ছে জাস্ট তার পাশেই, রাস্তার পাশে। এখানে ট্রান্সপোর্টেশন কস্ট কি, লজিস্টিক্স কস্ট কি, কিচ্ছু না, কিন্তু তার কাল্টিভেশন কস্ট আছে আর অন্যান্য যেসব জিনিসপত্র। তারপরে ওইটার প্রাইস অ্যান্ড ঢাকার প্রাইস অলমোস্ট সেম, 45 টাকা বা 50 টাকা এর মধ্যে পার পিস। সো আমি এইটার উদাহরণ এই জন্য দিলাম, যে ডাবের উদাহরণটা এই জন্য আনলাম যে নেপালে কোনো ডাব প্রডিউস হয় না, দে ইম্পোর্ট ইট, এবং নেপালের ডাবের কস্ট, পার পিস ডাবের কস্ট বাংলাদেশের থেকে কম। সো এখানে আমাদের মার্কেটের ভিতরে যেসব ইনএফিসিয়েন্সি আছে বিভিন্ন জায়গায়, এখানে চাঁদাবাজি থেকে শুরু করে সাপ্লাই চেন এফিসিয়েন্সির কথা শুরু করে আর অনেক কিছু, এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আদারওয়াইজ এইগুলো লং টার্মে আমাদের জন্য ট্যাকেল করা ডিফিকাল্ট। কারণ আমাদের ইকোনমির যেভাবে যদি আমরা স্ট্রেনদেন করতে চাই, আলটিমেটলি আমাদের টাকা ডিভ্যালু হবেই আলটিমেটলি, এবং তখন কিন্তু ইনফ্লেশন বাড়তেই থাকবে। যখন আমরা ইম্পোর্ট আরো রিল্যাক্স করবো, এটা বাড়তেই থাকবে। সো এটার জন্য আমাদের কোপিং মেকানিজম হিসেবে এখন থেকে এই প্রস্তুতিগুলো নেওয়া জরুরি। থ্যাংক ইউ। ধন্যবাদ।